আসসালামু আলাইকুম। যে আমাদের বর্তমান অর্থনীতি, এটা আমাদের সবাইকে ভাবাচ্ছে। সরকার যেমন ভাবছে, তেমনি যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যারা চাকরি বাকরি করছে, কিন্তু সাধারণ মানুষ সবাই এই অর্থনীতি বিষয়টা নিয়ে আসলে খুবই গভীরভাবে চিন্তায় আছে। কারণ গত 9 মে আমাদের সময় পত্রিকায় জিয়াদুল ইসলামের একটি প্রতিবেদন পড়ে বেশ আহ, মনটা খারাপই হয়ে গেল। যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে আইএমএফ এর পরামর্শে অবশেষে ব্যাংকের সুদের হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক। এই যে বাংলাদেশ ব্যাংক পুরোপুরি যে বাজারের উপর ছেড়ে দিল, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার 50 ভিত্তি পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এবং এতে দেখা যাচ্ছে যে ডলারের দাম 1 লাফে 60 টাকা কিংবা 8 টাকার মতন বেড়ে যাবে। আর সেই সাথে সাথে যারা ব্যাংক থেকে বিভিন্ন ধরনের আহ, ঋণ নিবে, তো সেখানে তাদেরকে গুনতে হবে। আহ, সেখানে তাদের গুনতে হবে আহ, 8 টাকা 50 পয়সা থেকে 9 টাকা, এরকম একটি ব্যবস্থা। এবং যেটা বলা হচ্ছে যে এই সুদের মানে সুদের হারটা হয়ে যাবে প্রায় 14 থেকে 15%। তাহলে এই যে আইএমএফ এর আহ, পরামর্শে দুইটা নতুন সিদ্ধান্ত নেওয়া হলো, যে বাজারের উপরে ছেড়ে দেওয়া হবে যে সুদ হার, আর সেই সাথে সাথে ডলার যেখানে 110 টাকা ছিল, সেখানে 170 টাকা, কম বেশ 1 টাকা, অর্থাৎ 18 টাকা পর্যন্ত, 118 টাকা পর্যন্ত হতে পারে, 18 টাকা অর্থাৎ 8 টাকার মতো বৃদ্ধি। এতে দেখা যাবে যে আমাদের আহ আমদানি ব্যয় বেড়ে যাবে। এবং আমদানি ব্যয় যখন বেড়ে যাবে, তখন আমাদের যে প্রোডাকশন হবে, সেই প্রোডাকশনের উপরেও সেই ব্যয়টা বাড়বে। আর যখন এই প্রোডাকশনের উপর ব্যয় বাড়বে, তখন সাধারণভাবেই এই ব্যয়টা কিন্তু আসলে খরচটা চলে আসবে দ্রব্যমূল্যের উপরে, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের আসলে করণীয় তো কিছু নেই। সরকার এই আইএমএফ থেকে 470 কোটি ডলার ঋণের যে শর্ত, সেটা মেনে নিয়েছে। এবং এই ঋণ পাওয়া আমাদের জন্য খুব জরুরি হয়ে উঠছে। সেক্ষেত্রে যে বাংলাদেশ ব্যাংকের যে সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি বলেন যে মূল্য এই অবস্থায় যদি বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া হয় ঋণ হার, সুদ হার, তাহলে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এরকম কথা নাই। এমনিতেই ব্যাংক খাত তারল্য সংকটে আছে, তাই পলিসি রেট বাড়ার কারণে ঋণের সুদের হার বাড়লেই ঋণ কমে যাবে এমনটা ভাবার কারণ নেই। যারা ঋণ নেবে তারা নেবেই, এবং বেশি সুদের কারণে খেলাপি ঋণের আশঙ্কা রয়েছে। অর্থাৎ যারা বেশি ঋণ নিবে তারা আবার খেলাপি হওয়ার সম্ভাবনা আছে, কারণ টাকা কোত্থেকে আসবে। ওই কথাটি আবার বিজেপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব বললেন যে সুদহার যখন 9% থেকে বাড়িয়ে দিয়েছে, তখন ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়তে শুরু করেছে। যারা 9% সুদে বিগত দিনগুলোতে ইন্ডাস্ট্রি করেছে, তাদের এখন 15%-এর কাছাকাছি সুদ গুনতে হবে। তাহলে এগুলোর পেমেন্ট কিভাবে করবেন ব্যবসায়ী? তিনি প্রশ্ন দিচ্ছেন যে কিভাবে এই পেমেন্ট করবেন, যেখানে 9% সুদ ছিল, সেখানে যদি 15%-এ আসে, তাহলে এই সুদটা কোথায় দেবে? তিনি আরো বলেন, তাহলে এত ব্যবসা মানে কোথায়, বিশ্বের কোথায় আছে যে এত সুদ হারে যে ইন্ডাস্ট্রি করে মুনাফা করা সম্ভব, এবং সেই মুনাফা করে ব্যাংকে ঋণ দেওয়া কিভাবে সম্ভব? যার ধরেই দেখা যায় যে আমাদের দেশে ঋণ খেলাপির পরিমাণটা বেড়ে যাচ্ছে দিন দিন। কারণ তাদের এই চিন্তাগুলো আমাদের অবশ্য ভাবার। তারপরে এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন
তার একটি মন্তব্য আছে, তিনি বলেন যে যখন ৯/৬ ছিল তখন একটা পরিস্থিতি ছিল, এখন সুদের হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া হয়। এভাবে সিদ্ধান্তগুলো দ্রুততার সঙ্গে মিলে ব্যবসা বাণিজ্যের সমন্বয় করা কঠিন। তিনি বলেন এখন সুদের হার আরো বাড়বে, এতে সুদ সুদে ঋণ নিয়ে ব্যবসা করে ঋণের টাকা ফেরত দেওয়া কঠিন হবে। তো কত বড় আহ, মানে সমস্যার কথা। ঋণ যথাসময়ে ব্যবসায়ীরা ফেরত দিতে না পারলে তারা খেলাপি হবে এবং খেলাপি ঋণ বাড়বে। অন্যদিকে ডলারের রেটও বাড়ানোর প্রভাব ব্যবসা বাণিজ্যের উপর পড়ে। এটা স্বাভাবিক। অর্থাৎ আমাদের টাকার অবমূল্যায়ন করা হচ্ছে। আমাদের টাকার এই যে অবমূল্যায়ন হচ্ছে, যার জন্য ডলারের দাম বৃদ্ধি হচ্ছে। ডলারের দাম বৃদ্ধিটা কখন হয়? যখন আমাদের টাকার মূল্যমান কমে যায়। এখন এই টাকার মূল্যমান আমাদের বৃদ্ধি করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো দরকার, যে দেশীয় শিল্প কারখানাগুলোকে ডেভেলপ করা, কৃষি খামারগুলোকে ডেভেলপ করা এবং এক্সপোর্ট রপ্তানি মানে পণ্যগুলোকে বেশি বেশি করে সুযোগ সুবিধা দিয়ে রপ্তানি মানে প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রা অর্জন করাকে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সেক্ষেত্রে আমাদের দেশে ইন্ডাস্ট্রি সেভাবে ডেভেলপ করছে না। আমাদের দেশে যে ইন্ডাস্ট্রি বান্ধব, তো শিল্প বান্ধব যে পরিবেশ, সেই পরিবেশটা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। তার কারণ আসলে এখানে বিভিন্ন কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, তারপরে দেখা যাচ্ছে যে চাঁদাবাজির একটি বিষয় আছে, তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ঘুষ দুর্নীতির একটা প্রবণতা আছে। বিভিন্ন এরকম অনেকগুলো কারণ আছে। এই কারণের কারণে দেখা যায় যে আমাদের দেশে বিদেশিরা সাধারণত আহ, তারা শিল্প প্রতিষ্ঠায় আগ্রহী ওঠে না। আর দেশেও যারা শিল্প প্রতিষ্ঠান করতে চান তারাও এই সমস্ত সমস্যাগুলো মোকাবেলা করে ব্যবসা রান করা, তারপরে সুদের হার বৃদ্ধি, নানাবিধ কারণে রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন কারণে দেখা যায় যে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করে। আর ইন্ডাস্ট্রি ডেভেলপ না করলে বৈদেশিক মুদ্রা অবশ্যই আসবে না। আর আমাদের দেশে তখন বেকারের সংখ্যাও বেড়ে যায়। আর মিল কারখানা যত হবে ততই তো বেকারত্ব হ্রাস পাবে। এই সমস্যাগুলো আমাদের খুব ভাবাচ্ছে। তাই যে ব্যবসা বাণিজ্য জীবনযাত্রার যে ব্যয়ের বোঝা বাড়াবে এটা নিশ্চিত। এখন বাজার ভিত্তিক যে সুদ হার হলো এবং ডলারের যে দাম বৃদ্ধি হলো, এই এই দুটি কারণে আমাদের সামনের দিনগুলো আমাদের যে বাজারের যে ঊর্ধ্বমূল্য, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বমূল্য, এটাকে রোধ করা কঠিন হবে। সরকার কিভাবে এটা মোকাবেলা করবে জানি না। কারণ সুদ হার বৃদ্ধি করলেই যে মূল্যস্ফীতি কমে আসবে এই ধারণাটা আসলে ভুল। কারণ সুদ হার বৃদ্ধি করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের দেশে দ্রব্যমূল্যের দামও ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু এখানে আরো গভীরভাবে চিন্তা করে গবেষণা করে আমাদের এই মানে একটি পথ কিংবা পন্থা উদ্ভাবন করা প্রয়োজন, যেখান থেকে আমাদের বাজারটাকে স্থিতিশীল করা যায়। সরকার যতই কিছু বলুক না কেন যে বাজারকে স্থিতিশীল করার জন্য চেষ্টা করছে কিংবা অনেকটা কমে আসছে মূল্যস্ফীতি, কিন্তু যারা আমরা সাধারণ মানুষ বাজারে যাই, যা ধরি তাই তো অনেক দাম। প্রতিটি জিনিস কারোর সাথে বলা নেই ক নেই, গায়ের দাম, রেটটা বাড়িয়ে দিচ্ছে। আজকে যেটা 30 টাকা, পরের দিনে দেখা যায় 35 টাকা। আজকে যে পানীয়টা খেলাম 20 টাকায়, সেটা কিছুদিন পরে আবার 25 টাকা। ওষুধের দাম বাড়ছে, প্রতিটি জিনিসের দাম বাড়ছে। একে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে প্রশাসনিক যে ব্যবস্থা আছে, সেই প্রশাসনিক ব্যবস্থাগুলো কতটুকু কার্যকর হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট। কিন্তু এইভাবে যদি বল্গাহীন ভাবে লাগামহীনভাবে জিনিসের দাম বাড়তে থাকে, যদি কন্ট্রোল না থাকে, তাহলে এই এই সমস্যাটা আরো প্রকট হয়ে দাঁড়ায়। বিশেষ করে যে বাজারের উপর সুদ হার ছেড়ে দেওয়া, তারপরে ডলারের দাম আজকে 7 টাকা 8 টাকা বৃদ্ধি করা, কিছুদিন পরে দেখা যাবে ডলারের মূল্য আরো বেড়ে গেছে, আমাদের টাকার মূল্যমান আরো কমে গেছে। কিন্তু এই সমস্যাগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাবে এগুলো ভাবার বিষয়। আমরা সাধারণ মানুষ অর্থনীতি অতটা বুঝি না, ব্যাংকিং ব্যবস্থা আমরা বুঝি না, কিন্তু আমরা বুঝি যে গতকাল ওই জিনিসটা একটি সাবান আমি কত টাকা কিনেছি, আর 5 দিন পরে এটার দাম কত হলো। গত 10 দিন আগে একটা ওষুধ কত টাকা কিনেছি, আজকে আবার কত টাকা কিনতে হচ্ছে। এই যে প্রতিনিয়ত মানে নিয়ন্ত্রণহীন ভাবে
জিনিসপত্রের দাম বাড়ছে, এটা আমাদেরকে অবশ্যই ভাবাচ্ছে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে বিজিএমইর সাবেক সভাপতি, এফবিএস এর সভাপতি, তারা যে কথাগুলো বললেন, এগুলো ভাববার বিষয়, কারণ তারা তো ওই ব্যবসার সাথে সম্পৃক্ত। তারা তো ঋণের সাথে এবং আহ, শিল্প কারখানা প্রতিস্থাপনের সাথে, ব্যাংকিং সেক্টরের সাথে, তারপরে বাণিজ্যের সাথে, অর্থনীতির সাথে তারা দীর্ঘদিন যাবৎ সংশ্লিষ্ট, এবং তারা বোদ্ধা মানুষ। তারা তো অবশ্যই ভালো বুঝেন আমাদের থেকে। তাই তারা যখন এই সমস্ত মন্তব্য করেন, তখন আমাদেরকে অবশ্যই ভাবতে হয় যে আমাদের সামনে গন্তব্য কোথায়, আমরা কোথায় গিয়ে পৌঁছবো। আমরা সাধারণ মানুষ, এই দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে না থাকে, আমাদের অবস্থা কি? কারণ কারোই তো সেভাবে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে না, কারোই তো ইনকাম বাড়ছে না, উপার্জন বাড়ছে না। চারিদিকেই তো বেকারত্ব আছে, চারিদিকেই ব্যবসায় মন্দ আছে। বিভিন্ন রকমের সমস্যার কারণেই আমরা আসলে খুব একটা নাজুক অবস্থার মধ্যে আছি। তবু চাই যে আমাদের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক, এবং মিল কারখানা যারা করছেন তারাও ভালো থাকুক। ঋণ খেলাপি যে একটা একটা দুশ্চিন্তার বিষয়, সেটা আস্তে আস্তে কমে আসুক। ধন্যবাদ সবাই।